এটা আমি আপাতত 2 দিনে নিই, কিন্তু আপনাদেরকে 3 দিনে নেওয়া হয়েছে এবং মাঝখানে 2 দিন বন্ধ পেয়েছেন। হ্যাঁ, তো এগুলো সব ইসে আছে, হুজুর ভিডিওতে আছে, হুজুর আপনারা এক- সেখান থেকেও একটা দেখে নিতে পারতেন। আচ্ছা ঠিক আছে, তারপরও আমরা হরফের উপরে আছে, সমস্যা নেই। আপনারা আহ, ই করবেন না, পারবেন, সমস্যা নেই। আজকে আমরা আরো আজকে কালকে 2 দিন হরফের উপরে আছি, ঠিক আছে। হুজুর একটা প্রশ্ন করব। জি, বলেন। বলছি আমার কাছে কয়েকজন শুভাকাঙ্ক্ষী আপনার নেক্সট ক্লাসে মানে পরবর্তী কবে শুরু হবে ওটাতে আসলে জানতে চাইতেছে একটু, তো এই জন্য এটা কি একটু বলা যাবে এখানে? আহ, পরবর্তী ব্যাচ। জি জি। এখন তো বুঝবে না আবার এখন আসলে, এই জন্য আর কি আমি বলছি এটা পরবর্তী বেশ আমি হুজুরের সাথে আলাপ করে দেখবো। আজকে তো 4র্থ ক্লাস, ধরেন আরো 12 দিন পরে, এরকম 12-13 দিন পরে হবে। আর এই আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যদি চাই যে আমি পরের ক্লাসও আমি নিয়ম অনুযায়ী পরের ক্লাসও পার্টিসিপেট করব, আমার দ্বারা তো সেটা পসিবল না। আচ্ছা, সেটা এখন একদমই করতেছি, করুন না পরবর্তী আগে। আবার করব। আর আপনাদের সবারই সময়ের মূল্য আছে, ঠিক আছে, আমি চেষ্টা করি যে যেই ব্যাচটা সেই ব্যাচে আপনার হয়ে যাক। তারপরে যদি দেখেন যে না, জি হয় জি। নাই, পারতেছেন না, কিছুটা গ্যাপ আছে, তাহলে পরবর্তী ক্লাসে যুক্ত হন, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু আগে দেখেন এই জি জি ব্যাচটাকে ঠিক কমপ্লিট আছে। করেন তারপরে। জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। না হুজুর এমনি একটু মানে একটু দুর্বলতা আছে, তো এই জন্য আসলে একটা প্রশ্ন করা। কিন্তু এই যে দুর্বলতাগুলো আপনার সাথে সাথে একটু ই করে নেবেন। হ্যাঁ, আপনাদের সময়ের মূল্য আছে। আপনি এত মূল্য না দিতে পারলেও আমি দেই, ঠিক আছে, এজন্য সাথে সাথে একটু আদায় করে নেবেন। জি হ্যাঁ, কবুল করবে ইনশাল্লাহ শেষ ভাই, আছি ইনশাল্লাহ। হ্যাঁ, দেখা যাচ্ছে কি, ওই যে বললাম একটু আগে, বাই চান্স কোনো কারণে যদি না পারেন, পরবর্তী ব্যাচেও যুক্ত হয়ে আপনাদের, অর্থাৎ আমি আপনাদেরকে ছাড়ছি না যদি আপনারা ছেড়ে না যান, ঠিক আছে। আমার টার্গেট যে আপনাদেরকে আমি শিখাই দেবো ইনশাল্লাহ। হয়তো এই এই ব্যাচই, যেমন দেখো এই ব্যাচে বিগত গত ব্যাচের হয়তো 2-1 জন যুক্ত হয়েছে, কারণ তারা হয়তো বিভিন্ন কারণে সময় দিতে পারে নাই। কিন্তু আমি 100% গ্যারান্টি যে তারা যদি একটু সময় দেয়, তাহলে সাথে সাথে পসিবল। বিশেষ করে এই যে অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম নাহিদ ভাই, অ্যাডভোকেট তো মেধা না থাকলে হতে পারে না, ঠিক আছে। তো একটু সময় দিলে ইনশাল্লাহ এই ব্যাচই পারবেন। তো একটু সময় দেন, আশা করি এই ব্যাচই আপনার হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। আমরা মেথি ঠান্ডার সমস্যা, আর ঠান্ডা লাগছে গাড়িতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আলোচনা শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোল্ট্রিবাজ। মানুষের ভিতরে যেরকম পোল্ট্রিবাজ মানুষ আছে, হরফেও সেভাবে পোল্ট্রিবাজ হরফ আছে, যারা তাদের যে মূল রূপ সে রূপ চেঞ্জ করে ফেলে। আর একটা কথা আমি শুরুতে বলছিলাম সম্ভবত, আবারও বলছি, সেটা হচ্ছে আপনারা আমি যতটুকু পড়াই পিছনের গুলো পড়বেন, কিন্তু সামনে যাবেন না। আমি হয়তো একভাবে দেখাবো এখানে, জাস্ট বইতে যেটা দেয়া আছে ওইটাকে তো আমি আবার অন্যভাবে বুঝাই দেই। তো এখন আমি বুঝালাম একভাবে, আপনারা বুঝছেন আর একভাবে, তখন কিন্তু সমস্যা হবে বুঝতে। এই জন্য আমি যতটুকু পড়াইছি ততটুকুর ভিতরেই থাকবেন, পিছনে প্র্যাকটিস করবেন, কিন্তু সামনে যাবেন না, ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে আজকে আমরা দেখব হরফের যে রূপগুলো সেগুলো। আচ্ছা, আপনি একটু হ্যান্ড রাইজ করেন তো। হ্যান্ড রাইজ করেন আমার সাথে, যারা থাকতে চাচ্ছেন হ্যান্ড রাইজ করেন। আচ্ছা, ভিডিও অন আছে যারা, অফ করে দেন। আচ্ছা, ইয়াসিন কাজী আপনাকে পারমিশন দিয়েছি, তারপরে হামিম হোসাইন আপনাকে দিয়েছি।
আচ্ছা, দুইজন হ্যান্ড রাইজ করেছেন, দুজনকে দিয়েছি। ঠিক আছে, আপনার আনমিউট করছেন, কথা শুনতেছেন আমার? জি জি হুজুর। হুজুর, শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে হরফের বিভিন্ন রূপ, মানে পল্টিবাস বলতে পারি, যাদের আগের যে রূপ আছে সে রূপ চেঞ্জ করে ভিন্ন একটা রূপ ধারণ করবে। ঠিক আছে, তো আজকের নতুন কোনো পড়া না, অর্থাৎ মুখস্থ করার কিছু নাই। আজকে হচ্ছে যার চেহারাগুলো দেখা, যেমন আগের যে রূপ ছিল সেই রূপটা চেঞ্জ হয়ে পরবর্তী রূপ কেমন ধারণ করেছে সেই রূপটা শুধু দেখা, কিন্তু মুখস্থ করার কিছু নাই, এই জন্য ভালো করে দেখতে হবে। আজকে যদি আমি শুধু একটু আইডিয়া দিই তাহলে হয়ে যায়, তারপর আমি আলোচনা করব আজকে। আহ, যদি আপনাদেরকে শিট দিয়ে দিতাম, শিট দেখলে আপনারা বুঝতে পারতেন যে রূপ চেঞ্জ হওয়ার পর কেমন হয়েছে। তারপরও দেখেন, আমি একটু বিশ্লেষণ করে বুঝাই দেবো। এইটা কি বলেন তো, আপনারা দুজন কি, হামিম আর কি যেন নাম দেখছিলাম, আরেকজন কি? আইন। হ্যাঁ, হামিম ভাই আর কে বলছিলেন যেন? নাম জানি না আমি তার। যারটা সে জানেন না? সে তো কাকে বলতেছে না তো। পারমিশন দিলাম, কাকে কাকে? হামিম ও ইয়াসিন কাজী, ইয়াসিন কাজী আপনি তো মিউট হয়ে গেছেন, আবার পারমিশন দিছে। আচ্ছা। আহ, জি শাইখ, এখন আসছে। একটা হচ্ছে আইন আর একটা হচ্ছে গয়েন। আচ্ছা, এটা হচ্ছে কি, এটা কি, এটার নাম কি? এটা এটার নাম কি? হচ্ছে আইন। আইন। সি বংশ না, এই যে সি, আইন, সি সি বংশে বংশ। উপরের দিকে বাঁকা হয়ে গেছে, নুক্তা নাই, এটা হচ্ছে আইন। দেখেন, এটাও আইন, জি। পরেরটাও আইন, দুইটাই আইন। এখন প্রথম আইনের সাথে দ্বিতীয় আইনের কোনো মিল আছে বলেন তো? না। না। কোনো মিল নাই, একদম চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে চেঞ্জ হওয়ার পরে কেমন হয়েছে এটা দেখতে হবে। বাংলায়, দুঃখিত আজকে আমার খুব কাশ আসে। তো এখন দেখেন, বাংলায় কিছু কিছু অক্ষর আছে যেগুলো একদম ব্যবহার হয় না। যেমন এরকম একটা অক্ষর আছে না, এদিকেই তো, লি নাকি, নামটাও ভুলে গেছি, হ্যাঁ, এটাকে লি বলতো আগে, কিন্তু এখন ব্যবহার হয় এটা না, নেই। আর এখন তো এখন উঠেই দিয়েছে একদম, বইতেই এখন আর পাই না খুঁজে, জি। আগে ছিল। এভাবে আরো অনেক অক্ষর আছে যেগুলো ব্যবহার হয় না, অথবা কিছু কিছু অক্ষর আছে খুব কম ব্যবহার হয়, কিন্তু আরবিতে সবগুলো হরফ ব্যবহার হয়। ঠিক আছে, যত রূপ আছে সবগুলোই ব্যবহার হয়, আমি এমন কোন রূপ দেখি না যেগুলো ব্যবহার হয় না। ঠিক আছে, এজন্য যে মূল রূপ যেগুলো আছে, পাশাপাশি যেগুলোর রূপান্তরিত ফর্ম, যেগুলো রূপ চেঞ্জ করার পরে হয়েছে, সেগুলো ভালো করে দেখে রাখতে হবে, যাতে সেগুলো আসলেও বুঝতে পারেন। এখন এইটা পাশাপাশি আছে, এটা আইন, এটা আইন। এখন আপনারা এইটাকে থেকে এইটাকে চিনতে পারলেন, কিন্তু পরবর্তীতে তো এভাবে এইটি আসবে, শুধু এটা থাকবে না, পাশাপাশি থাকবে না, তাহলে তো আমাদের এটা দেখেই চিনতে হবে যেটাও আইন। এখন এটা চিনবো কিভাবে? উপরে যদি ভরাট করা থাকে, দেখেন, উপরে ভরাট করা, উপরে ভরাট করা হলে সেটা হচ্ছে আইন। মনে রাখবেন, উপরে ভরাট করা, দেখেন এই যে উপরে ভরাট করা, উপরে যদি ভরাট করা থাকে সেটা হচ্ছে আইন। আইন এবং গয়নের মাথায় একই। তো এখানে যদি আমরা এখন নুক্তা দিয়ে দিই তাহলে কয়েন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার উপরে আবার নুক্তা দিলে জি। কয়েন, তাহলে গেল দুইটা, আইন এবং গয়েন। ঠিক আছে, দেখেন এই যে এইটা এটা একই সেম মাথা, আবার এইটা আর এইটা সেম মাথা, এখানে চেঞ্জ হয়েছে, এখানে নুক্তা নাই আর এখানে নুক্তা আছে, এতটুকুই। তাহলে আইন চিনবো কিভাবে? উপরে ভরাট করা। ঠিক আছে, বুঝতে পারছেন হাবিম ভাই, ইয়াসিন ভাই? জি। জি। আচ্ছা, জি। জি। এরপরে দেখেন কাফ, কাফের সাথে প্রথম কাফের সাথে দ্বিতীয় কাফের কোনো মিল আছে? না। না। একদম চেঞ্জ হয়ে গেছে। এখন এভাবে আসলে আমাদেরকে কাফ হিসেবে চিনতে হবে। এই কাফের এটা হচ্ছে কি, একটা খাড়া দাগের মতো, এটা খাড়া হতে পারে বা একটু হেলানো থাকতে পারে, এই দিক থেকে একটা রেখা থাকবে, এইটা যদি হয়, এটা অন্য কোনো হরফে এভাবে হয় না, এভাবে যদি একটা রেখা থাকে তাহলে সেটা হচ্ছে কাফ। তাহলে এটা তো আমরা চিনি, এটা কাফ, আর এটাকে কাফ জি। হিসেবে চিনতে হবে। এখন
এটা কিন্তু আবার পিছনে আবার এভাবে রেখা যুক্ত থাকতে পারে। এগুলো কিন্তু কোনো ভ্যালু নাই, ঠিক আছে? এগুলো চেনার ক্ষেত্রে কোনো, অর্থাৎ পড়ার ক্ষেত্রে এগুলোর কোনো মূল্য নাই। এগুলো কেন? এগুলো হচ্ছে যেমন একটার সাথে একটা যুক্ত করা, ধরেন এইটার সাথে এটা যুক্ত করবে, হ্যাঁ, এই যে যুক্ত করে দিল, জি এই জন্য এই পিছনে যে রেখাটা থাকে সেটা হচ্ছে সেটা। এখন আপনারা কি করবেন, ধরেন এখানে এরকম একটা রেখা আছে, এভাবে একটা রেখা আছে সাপোজ। এখন আপনারা এই পুরোটাকে হরফ হিসেবে কল্পনা করবেন না, আপনারা দেখবেন যে এখান থেকে প্লাস মাইনাস করে হরফের আকৃতি বের করা যায় কিভাবে। এখন আপনারা যদি এখান থেকে ধরেন, এখান থেকে আসে, এখন আপনি যদি এখান থেকে কেটে দেন তাহলে কিন্তু হরফটা বের হয়ে যায়, আমাদের একটা হরফের আকৃতির ভিতরে পড়ে যায়। ঠিক আছে, এভাবে হরফ সেপারেশন করতে হবে। জায়গাটা পরে দেখাচ্ছি। এটা হচ্ছে কাফ, ঠিক আছে, এটা হচ্ছে কাফ, আর এটাও কাফ। আচ্ছা, এরপরে র, রটা কিছুটা চেঞ্জ হয়েছে, এটা রমজান মাসে চাঁদের মতো দেখতে, আর এইটা একটু বড়শির মতো বা অন্য কাচি বা এরকম ধরনের একটা কিছু কাস্তে, এরকম কিছু দেখা যায়। দেখেন, যাই হোক, এটা র, এভাবে আসলে আপনার র হিসেবে পড়বেন। আর এটা তো চেনে নি আগে রমজান মাসের চাঁদের মতো, তাহলে এটাও র, চাঁদের এটাও র। মতনই আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা চাঁদের মতনই আছে এখনো, হ্যাঁ, মানে চেঞ্জ হলেও চাঁদের মতন। মানে এই কাছাকাছি আছে আর কি, ঠিক আছে, এটার থেকে বেশি একটা চেঞ্জ হয়নি। জি আমি আর 2-4 মাস আগের যেই ব্যাচ গুলো, সেগুলোতে আমি এই র আর যা দেখাইতাম না, কারণ এটা প্রায় কাছাকাছি আছে। তো একটু চেঞ্জ আছে, এজন্য এবার নিয়ে আসছি আর কি, যাতে এটা নিয়ে সমস্যা না হয়। তাহলে দেখেন, এটা হচ্ছে র, র আর ঝা একই, শুধু নুক্তা থাকলে ঝা, আর নুক্তা না থাকলে র। ঠিক আছে, দেখেন আকৃতি কিন্তু একই, এটা এটা এইগুলোর আকৃতি কিন্তু একই, শুধু এটা নুক্তা নাই আর এটা নুক্তা আছে, এতটুকুই। তাহলে গেল র আর ঝা। এরপর আছে ইয়া। ইয়া দেখেন, আমরা এই যে পালক পুত্রের ইয়া আর ইয়া দুইটা, তো আপনারা দুইটাই চিনেন, আমি দেখাইছিলাম যে এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, আর একটা হচ্ছে সি বংশের, এখান থেকে ঘুরে উপরের দিকে গেছে, এটা হচ্ছে ইয়া। এখানে আনছি কেন, যে ইয়া দুইটা একটার সাথে একটা মিল নাই, এটা দেখানোর জন্য। এটাও ইয়া আর এটাও ইয়া, দুইটাই কিন্তু ইয়া, কিন্তু একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই, এতটুকু দেখানোর জন্য। জি এরপরে তা, তায়ের আছে তিনটা রূপ দেখেন। এটা হচ্ছে গোল তা, ইয়া সরি, এটাকে হচ্ছে এক দাঁতের উপর দুই নুক্তা, এটা তা। আর পরের দুইটাকে আমরা গোলতা হিসাবে পড়বো, গোলতা। ঠিক আছে, এই জি যে দেখেন কলমাথা বংশের এই যে ইয়ে আছে, এর উপরে দুইটা নুক্তা, এটা হচ্ছে তা, এই যে তা। ঠিক আছে, তাহলে তায়ের রূপ তিনটা দেখেন, কিন্তু একটার সাথে একটা কোনো মিল নেই, দেখেন চেঞ্জ হয়ে গেছে না একদম। জি তাহলে তায়, তাহলে কোথা থেকে হবে? বলতে তাহলে এক দাঁতের উপরে দুই নুক্তা, এটা তা, এটা তো আমরা আগে থেকে চিনি। এখন দেখেন, এই যে এটাকে গোলতা হিসেবে পড়বো, এটাও তা। অর্থাৎ এখানে আরেকটা জিনিস দেখেন, এই উপরে দুই নুক্তালা হরফ আছে মাত্র দুইটা অক্ষরে, দুইটা অক্ষরে দুই নুক্তাওয়ালা হরফ, নিচের না কিন্তু ইয়া বাদে, ইয়া ছাড়া উপরে দুই নুক্তা আছে, এরকম হরফ আছে দুইটা উপরে, নিচেটা কিন্তু বলি নাই আমি। সেটা হচ্ছে কি তা আর কফ, তা আর কফ। কফ সব সময় গোল থাকবে মাথা, মনে রাখবেন। তায়ের মাথা এই কফের মাথা সব সময় গোল থাকবে, আপনি কখনোই এইভাবে রেখা টেখা পাবেন না, বা ভেকা চাকা পাবেন না, এই অর্থাৎ এভাবে কর্নার পাবেন না। কফ সব সময় গোল থাকে, মানে দাঁতের মধ্যে থাকবে না। না কিচ্ছু থাকবে না, একদম গোল। আর যদি এই মাথা গোল না থেকে উপরে যদি দুই নুক্তা পান, যে আকৃতির হোক, সেটা তা হিসাবে পড়বেন। দেখেন এখানে এই যে কফ, কফের মাথা কিন্তু গোল, দেখেন এই যে সবগুলো গোল, গোল না, দেখেন তো, জি জি জি। সব মাথা কিন্তু কফ গোল, কফ। এখন কফ যদি দেখেন যে গোল না, মাথা গোল না, তাহলে সেটা তা। এগুলো হচ্ছে সহজ, অর্থাৎ সহজে বোঝার জন্য এগুলো হচ্ছে কিছু কৌশল। যে গোল যদি থাকে মাথা আর উপরে দুই নুক্তা থাকে, তাহলে সেটা হচ্ছে কফ। আর দুই নুক্তা আছে উপরে ঠিক, কিন্তু মাথাটা গোল না, যে আকৃতির আসুক সব তা। বুঝতে পারছেন না? ধরেন এইটার আকৃতি এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এখন তো এটার সাথে মেলে নাই, একটার সাথে মেলে নাই।
কিন্তু এখন এটাকে কি পড়বেন বলেন তো? দুই নুক্তা আছে উপরে, এরকম কিছু কিছু জায়গায় পাবেন। এখন এগুলো থেকে স্টাইল করার জন্য বিভিন্ন আকৃতি চেঞ্জ করে। এখন আমি বলছি কি সূত্রটা কি, গোল তাহলে কফ আর বাকি সব তা, তাহলে এইটাকে কি পড়বেন এখন তা বলেন? তা পড়বো। তা পড়বো, কারণ উপরে এখানে গোল উপরে নাই। দুই নোক্তা আছে মানে তা। হ্যাঁ, তাহলে উপরে দুই নুক্তা আছে, আর মাথা গোল না, মাথা গোল না থাকলেই সেগুলো তা। তাহলে এগুলো হচ্ছে তা। আর তবে এই দুইটাকে আমরা গোলতা হিসেবে পড়বো, ঠিক আছে, গোলতা। আর এটা হচ্ছে মিম। দেখেন মিম চেঞ্জ হয়ে মিম। নিচে ভরাট করা, দেখেন উপরে আইন ছিল উপরে ভরাট করা, আর জি। মিম হচ্ছে নিচে ভরাট করা। আজকের এগুলো একটু দেখে রাখতে হবে, এই কাজ এতটুকু এমনি মুখস্থ করার কিছু নাই। দেখেন মিম চেঞ্জ হয়ে কেমন হয়ে গেছে, নিচে ভরাট করা যদি থাকে তাহলে সেটা হচ্ছে মিম। এই যে দেখেন নিচে ভরাট করা, একটার সাথে একটা মিল নাই, ঠিক আছে, একটার সাথে একটা মিল নাই। তো এখন মিমের আরো দুইটা আকৃতি আছে, এভাবে এটাও মিম, ঠিক আছে। এটা তো এই রেখাটা আসলে উপরের দিক থেকে, এইটা একটু আমি এডিট করব তা ভুলে যাই। এই যে এটাও মিম যদি এভাবে থাকে, এই মিমটা কি করছে, এই মিমটা এসে এভাবে নিচে যাবে। যদি আমরা জানি উল্টা গোল মাথা হচ্ছে মিম, কিন্তু এই মিমটা যদি এই নিচের দিক থেকে এসে যায়, তাহলে এটা এভাবে যাবে না, এটা নিচের দিকে আসবে এভাবে, তাহলে হবে মিম। আরেকটা মিম আছে দেখেন, এইটাই এইটাই ছদের মতো দেখা যায়, ঠিক আছে, এরকম দেখবেন যে এরকম ছদের মতো ছোট্ট, এরকম যদি হয় তাহলে সেটাও মিম। এই মিমের ক্ষেত্রে যেটা দেখবেন ছদের সাথে, তাহলে পার্থক্যটা কি, ছদের পরে এরকম একটা থাকবে, দাঁত থাকবে, ছদের পরে এরকম একটা দাঁত থাকে। আর ছদের পরে যদি এভাবে দাঁত না থেকে ছোট্ট একটা ছদ যদি এভাবে উঠে যায়, তাহলে সেটা হচ্ছে মিম, ঠিক আছে। যাই হোক, এগুলো আগে দেখাইতাম না, তারপরে তারা বুঝতে পারতো। আপনারা, আপনাদেরকে দেখাই দিচ্ছি, তখন তো আপনাদের আরো সহজ হবে। তাহলে দেখেন মিমের আকৃতিগুলো দেখেন, এই একটা, এটা তো আগে চিনি, নিচে ভরাট করা সেটা মিম। আবার উপরের দিকে গেছে নিচের দিকে ভরাট করা, এটা একটা মিম। আবার এভাবে যদি হয় এটা একটা মিম। আর এই যে ছদের মতোই কিন্তু নাই, এভাবে, এভাবে হলো, এই যে এভাবে যদি হয় তাহলে সেটাও কি ছোট থাকবে এটা, মিম। আর ছদটা বড় থাকে, ঠিক আছে, ছদের আকৃতিটা একটু বড় থাকে বা বেলুনের মতো। আর এটা বেলুনের মতো কিন্তু ছোট থাকবে, ছোট, এই মাথাটা থাকবে ছোট। আর এটা যদি মিম হতে হয় তাহলে দেখবেন এইখানে কোনো দাঁত নাই। আর যদি সদ হয় তাহলে এখানে একটা দাঁত থাকবে, একটা দাঁত থাকবে এভাবে, যদি দাঁতের কোনো কাজ নাই, তারপর দাঁতটা থাকবে, যদি দাঁতটা থাকে তাহলে সেটা সদ। আর যদি ছোট্ট কিন্তু সদের সাথে মিলে না, দেখবেন আপনি ওই পৃষ্ঠার ভিতরে সদ বা আশেপাশে যদি একটা আপনার কাছে যদি সেটা সদ মনে হয়, তাহলে যেটা করবেন আপনি ওটার সাথে সদের সাথে মিলাবেন, যে দেখি তো সদের আকৃতি আর এটার আকৃতি, দেখবেন যে ওইটা সদের তুলনায় এটা অনেক ছোট। যদি দেখেন যে এখন একটা পৃষ্ঠার ভিতরে একটা সদ লাগবে বড় আর একটা ছোট, এভাবে হবে না, যত সদ আছে সব একই সাইজের হবে। এখন যদি একটা ছোট হয় একটা বড় হয়, তাহলে সেখান থেকে আপনার পার্থক্য খুঁজে বের করতে পারেন। তো মিমটা একটু ছোট থাকে আর সদটা একটু বড় থাকে। তো এইগুলো মিমের চেহারা। এরপরে হায়ের চেহারা সব থেকে বেশি, দেখেন এখানে অনেকগুলো হা, আমরা এটা পড়ছিলাম যে গোল মাথার উপরে দুইটা শিং, এটা হচ্ছে হা, কিন্তু এগুলো সব হা। দেখেন এই একটার সাথে একটা মিল নাই কোনো, আপনাদেরকে এগুলো একটু দেখে রাখতে হবে, এখানে দেয়া আছে, এগুলো সব হা। দেখেন এখানে আমরা সবসময় আমি যেটা করি যে কিছু শর্ট করে নিয়ে আসার চেষ্টা করি। এখানে দেখেন পেট কাটা, পেট কাটা যা আছে সব হা, যত জায়গায় পেট কাটা এভাবে দেখবেন সব হা, ঠিক আছে, এই তিনটাকে আমরা পেট কাটা হিসেবে ধরতে পারি। তো পেট কাটা হলেই সেটা হা, অন্য কোনো হরফে এভাবে পেট কাটা নাই, বুঝতে পারছেন? তাহলে আমাদের কিছুটা তো আমরা শর্ট করতে পারলাম যে পেট কাটা হলেই সেটা হচ্ছে হা, তাহলে তিনটা চলে গেল। আর থাকে তিনটা, এটা তো আমরা আগে থেকেই চিনি, তাহলে আর থাকে মাত্র দুইটা, ঠিক আছে। এখন এই দুইটাকে আমরা একটু আলাদা করে দেখব। মনে রাখবেন যে পেট কাটা যদি থাকে, এভাবে ধরেন যে পেট কাটা, এই যে মাঝখানে কেটে ফেলছে, এই পেট কাটা এগুলো হা, ঠিক আছে।
অথবা এভাবে এই যে পেট কাটা, এগুলো হচ্ছে সব হা। তো এইগুলো আমাদের কিছুটা সেপারেট করলাম, তো এটা হয়ে গেল, এটাও হলো, এটাও হলো, আর এটা তো আমরা আগে থেকেই চিনি। তাহলে বাকি আছে মাত্র এই দুইটা। এই দুইটা একটু ভালো করে দেখেন। আর আপনারা এইভাবে করে শর্ট করার চেষ্টা করবেন, পড়াটাকে ন্যারো করে নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার সহজ হয়ে গেছে। আচ্ছা, তা এখন এইটা কি? এটা হচ্ছে মিমের মতো প্রায়, দেখেন এইভাবে। এখন পার্থক্যটা কি? মিমে ভরাট করা, আর এটা ফাঁকা। এ দেখেন, এটা কি মাঝখান থেকে ফাঁকা, দেখা যাচ্ছে না? জি। এখান থেকে ফাঁকা, তাহলে এটা হচ্ছে হা। আর যদি এটা ভরাট করা থাকতো তাহলে কি হইতো বলতো? যেখানে ভরাট করা থাকতো মিম। মিম হতো। মিম হতো, রাইট। তাহলে দেখেন এই যে নিচে ভরাট করা হলে মিম, আর যদি ফাঁকা থাকে এভাবে মাঝখান থেকে, সেটা হচ্ছে হা। আচ্ছা, আর এই হাটা, এটা এই যে আমরা এখানে একটা তা পড়ছিলাম, এই যে দেখেন এই তা তার আর তার এই উপরে দুই নোক্তা। হ্যাঁ, এইটাকে যদি আমরা মুছে দিই তাহলে হা হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আমরা এখানে জি। আবার দুই নুক্তা দিই তাহলে হবে তা। এই যে এই দুইটায়, এই দুইটা যদি নুক্তা দিই তাহলে তা হয়ে যাবে। তো যাই হোক, ওটা বিষয় না, আমরা এখন হায়ের চ্যাপ্টারে আছি। এটা একটু দেখেন, এটা হা, সবগুলো হায়ের রূপগুলো দেখেন। তবে শর্ট করার জন্য কি করছি, এই প্যাট কাটাগুলোকে আলাদা করছি। প্যাট কাটা হলে হা, এখানে আছে দুইটা, একটা তিনটা, আর এটা আমরা আগে থেকে চিনি। এখন এইটা একটু দেখেন, এই নিচের দিকে এভাবে একটা রেখা, নিচের দিকে দাঁত, নিচের দিকে দাঁত, কিন্তু এখান থেকে ফাঁকা। আর এই যে এইটা, এটাও হা, এটা হায়ের আর একটা রূপ। আর হা আর একটা আছে, সেটা হচ্ছে নিচের দিকে দাঁত, এটাই, এটাই প্রায়, কিন্তু এটা তো একটু করছে এখান থেকে একটু, এটা এদিকে বাঁকা। এটা এটা থাকে মূলত এভাবে, এরকম। ঠিক আছে, নিচে ভরাট করা থাকে না, এইভাবে থাকে। হায়ের আকৃতিটা প্রায় এরকম থাকে, কিন্তু আরেকটা হা এরকম নিচের দিকে দাঁত। আমরা উপর দিকে যে দাঁতগুলো আছে না, উপরের দিকে আমরা বা তা সা নুনের যে দাঁতগুলো ছিল উপরে, সেই দাঁত, এই দাঁতটা আছে নিচে। এই নিচে যদি ফাঁকা থাকে, নিচে যদি এভাবে ফাঁকা দাঁত থাকে, তাহলে সেটা হচ্ছে হা। তাহলে এই হচ্ছে আমাদের আহ, আহ, কি বলে, পোল্ট্রি বা সরব। এগুলো বাসায় দেখতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু ফাউন্ডেশন, এগুলো যদি দুর্বল থাকে তাহলে কিন্তু আপনারা পড়তে পারবেন না। এগুলো কিন্তু যতটুকু সময় লাগে আপনার, যদি 1 ঘন্টা লাগে 1 ঘন্টা, 2 ঘন্টা লাগলে 2 ঘন্টা, আধা ঘন্টা যদি শিখতে পারেন তাহলে ভালো। আপনারা যতটুকু সময় লাগে আপনারা হরফ গুলো চিনবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা বাসায় ভালো করে দেখবেন। আবার একটু দেখাচ্ছি। উপরে ভরাট করা, এটা আইন। এই উপরে ভরাট করা এটাও আইন, ঠিক আছে? উপরে যদি ভরাট করা থাকে তাহলে সেটা হচ্ছে আইন। আইন এবং গইনের মাথায় একই, যদি এর উপরে নুক্তা দিই তাহলে গইন হবে। আর কাফ চেঞ্জ হয়ে দেখেন এভাবে হয়ে গেছে। কাফটা এভাবে আমরা লিখতে পারি, এই যে এইভাবে একটা রেখা, হ্যাঁ, এভাবে একটা থাকবে, উপর দিক থেকে এইভাবে একটা রেখা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে কাফ। আচ্ছা, এরপরে র একটু চেঞ্জ হয়ে এভাবে হয়ে গেছে। র আর ঝা একই, শুধু নুক্তা থাকলে ঝা, আর নুক্তা না থাকলে র। ইয়া দুইটাই আমরা চিনি, একটাতে নিচে দুই নুক্তা ইয়া, আর এটা সি বংশের পালক পুত্র ইয়া। আর আহ, এক দাঁতের উপরে দুই নুক্তা তা, আর এই দুইটাও কি তা। দেখেন এই যে আমরা হা পড়ছিলাম, হায়ের উপরে নুক্তা দিলে তা, এটাও আমাদের একটা হা। হায়ের উপরে দুইটা নুক্তা দিলে এটাও তা। এই দুইটাকে আমরা গোলতা হিসেবে পড়বো। মিমের এইটা তো আমরা আগে থেকে উল্টা গোল মাথা চিনি। এরপর নিচের দিকে ভরাট করা, এটা হচ্ছে মিম। নিচের দিকে ভরাট করা মিম। আর একটা মিম আছে এইভাবে, আর একটা আছে এই যে সদের মতো, দাঁত থাকবে না, এইভাবে, এটা হচ্ছে মিম। এরপর হা, হায়ের ভিতরে এগুলো সব হায়ের রূপ, তো এটা আমরা আগে থেকে চিনি। এরপরে পেট কাটা গুলো আমরা আলাদা করলাম, পেট কাটা যা হবে সব হা। পেট কাটা থাকলেই যে কোনো জায়গায় সেটা হা হিসেবে পড়বেন। আর নিচের দিকে যদি একটা দাঁতের মতো থাকে, ফাঁকা থাকে, মাঝখানে যদি ফাঁকা থাকে এভাবে, তাহলে সেটা হচ্ছে হা। আর এটাও হা। আর নিচের দিকে যদি এভাবে দাঁত থাকে, নিচের দিকে এইভাবে একটা দাঁত থাকে, তাহলে সেটাও হা। তো এইগুলো আমাদের রূপান্তরিত ফর্ম, যে রূপান্তর হয়ে, অর্থাৎ রূপ চেঞ্জ করে, আহ কেমনে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পরে কেমন, এগুলো আমরা দেখেছি। বুঝতে পারছেন এতটুকু সবাই? জি। জি। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু দেখি। দেখেন, আমরা জানি, এটা কি বলেন তো, এই অক্ষরটার নাম কি? আলিফ।
আলিফ। আলিফ এটা হচ্ছে খারাপ অংশের। খাড়া দাগ বংশের এভাবে যদি থাকে তাহলে সেটা হচ্ছে আলিফ। এখন নেমে যদি বামে যায় তাহলে সেটা কি? লাম। লাম। এখন বামে না গিয়ে যদি এটা ডানে যায় এটা এটা ভালো আছে। তাহলে আলিফ হবে। আলিফই থাকবে, ঠিক আছে। যদি খাড়া দাগ নেমে বামে না গিয়ে ডানে যায় তাহলে সেটা আলিফ। এখন ডানেও গেল বামেও গেল তখন কি হবে? লাম। আলিফ লাম। আলিফ লাম না, যে এটা হরফ একটাই হবে, সেটা হবে লাম। যদি বামে যায়, ডানে যাক চাই না যাক, তখন আর ডানে দেখা যাবে না, বামে গেলেই সেটা লাম। ধরেন এটা এখন ডানে গেছে, এখন যদি আমি নামা একটু বামে দিই, লাম হয়ে যাবে, আর আলিফ থাকবে না। এটা দেখেন, এই যে এই বামে গেছে, এই ডান ডান দিকে গেছে লাম। না, সেটা দেখা যাবে না, ঠিক আছে। বামে গেলেই লাম, আর কোনো কথা নেই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা আলিফ পড়লাম, এটাও তাহলে আলিফ নাকি, বামে যায় নাই, বামে গেলে লাম হতো, জি। এখন যখন ডানে গেছে তাহলে এটা কি? আলিফ। আলিফ। এখন এইখানে দেখেন, এই যে খাড়া দাগ নেমে বামে গেছে, এটা কি? লাম আলিফ। না, এই একটা ভুল আমরা এই করি। আমরা লাম আলিফটা কি একটা হরফ হিসাবে, আমি তো ওইটাকে বলি না, আমি তো রেড কালার যেটা, এটা কি লাম আলিফ? এই যে আমি খাড়া দাগ নামে বামে গেছে, এটা কি লাম আলিফ? না, লাম। এটা লাম। লাম। আর এই যে মাঝখানে এটা আছে, এটা হচ্ছে আলিফ। আসলে আমরা এতদিন এটাকে একটা হরফ হিসাবে ধরছি, এখানে একটা হরফ না, এখানে দুইটা হরফ। জি। আর এই দুইটা হরফের জি ভাই। কাজও আলাদা, বুঝতে পারছেন? লাম এবং আলিফ। লাম এবং আলিফ। এখন এটা সামনের দিকে আসবে, দেখবেন যে আমরা আগে এটা না চেনার কারণে এটা অনেকে ভুল করতো। তো আপনারা এখন এটাকে যদি লাম এবং আলিফ হিসাবে চিনে যান, তাহলে এটা উচ্চারণে সহজ হবে, ঠিক আছে। তাহলে খাড়া দাগ নেমে বামে গেছে, এটা হচ্ছে লাম। আর মাঝখানে যেটা পেটের ভিতরে যেটা আছে, সেটা হচ্ছে আলিফ। তাহলে দুইটা মিলে হচ্ছে লাম আলিফ। তবে লাম আলিফ কোনো হরফ না, লাম আর আলিফ দুইটা হরফ এখানে। আচ্ছা, এখন দেখেন এরপরে ওখানে আমাদের কোনো চেঞ্জ হয় না এইভাবে। এই একদাঁত বংশে এই মাঝখানের দাঁতটা একটু চেঞ্জ হয়েছে, এই দাঁতটা আমি দেখাইছিলাম, মনে আছে? যে এরকম যদি হয় তাহলে সেটাও একটা জি। দাঁত। হ্যাঁ, বা- এটাও একটা আমরা দাঁত হিসেবে ধরবো, দাঁত। তাহলে আমরা জানি যে এক দাঁতের উপর এক নক্তা হলে নুন, নিচে এক নক্তা হলে বা, উপরে দুই নক্তা হলে তা, নিচে দুই নক্তা হলে ইয়া, আবার এক দাঁতের উপরে তিন নক্তা হলে সা, একই, একদম সেম। দেখেন এই যে জি। এক দাঁতের নিচে এক নক্তা নুন, এই বা, এক দাঁতের উপরে দুই নক্তা তা, বা- এক দাঁতের উপর তিন নক্তা সা, তা- কিন্তু দাঁতটা চেঞ্জ হয়েছে, দেখেন। তা- এই দাঁত আর এই দাঁতটা এক না, দাঁতটা একটু চেঞ্জ হয়েছে। এইটা আমরা যেভাবে দাঁত হিসেবে দেখছি, সেম এটাকে আমরা দাঁত হিসেবে চিনতে হবে। এখন আমরা দাঁত যদি চিনি, তাহলে নুক্তা বসাইয়া হরফগুলোকে আলাদা করতে পারবো। আচ্ছা, তারপরে দেখেন, আর যে এই একটা দাঁতই একটু চেঞ্জ হয়েছে, তাছাড়া আর কোনো চেঞ্জ নাই। দেখেন এটাও কি একটা দাঁত আছে, সবগুলোতে একটা করে দাঁত আছে, এই যে। তবে কি করছে, এখানে এটা একটু লং করে দিছে, একটু বড় করে দিছে। কিন্তু আমরা যদি এখান থেকে কেটে দিই তাহলে কিন্তু এটার মতো হয়ে যায়, পিছনে একটার মতো হয়ে যায়, তাই না? দেখেন তো। জি। তাহলে এইটা হচ্ছে আমাদের এই এক দাঁত, এই এক দাঁতের নিচে এক নুক্তা বা, এই এক দাঁতের উপর দুই নুক্তা। তবে এইখানে একটা দেখেন, এখানে এইখানে আছে নুক্তা দুইটা দাঁতের উপর, কিন্তু এইখানে নুক্তা দুইটা দাঁতের উপর না, একটু পেটের ভিতরে। এর কারণ কি? এর জি। কারণ হচ্ছে এই থেকে এই পর্যন্ত ওর এরিয়া, এখন এই পুরোটাই হচ্ছে ওর এরিয়া। এখন এরিয়ার ভিতরে যে কোনো স্থানে নুক্তা দিলেই হয়, এই জন্য নুক্তা দুইটা এই উপরে না দিয়া এইখানে দিছে। মূলত নুক্তা দুইটা হচ্ছে এই এক দাঁতের উপরের নুক্তা, সে দুইটা এখন ওর এরিয়াটা যখন এই পর্যন্ত চলে আসছে, যার কারণে এটা পেটের মাঝখানে দিয়ে যাচ্ছে দেখার সৌন্দর্যের জন্য। এখন যদি এখান থেকে অপারেশন করে, তখনই নুক্তা দুইটা লাফ মেরে এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে এগুলো কোনো চেঞ্জ নাই। দেখেন এমনকি এখানেও দেখেন, এই যে এক দাঁত, আর এই হলো নুক্তা, এক দাঁতের উপরে এই এই নুক্তাটা এখানে চলে আসছে। তাহলে এখানে চেঞ্জ হচ্ছে শুধু এই দাঁতটা, ঠিক আছে, এতটুকু দেখে রাখলে হবে। তারপরে দেখেন, এই যে কোটা বংশের যে তিনজন আছে, এই কোটা বংশের তিনজনে কি চেঞ্জ আছে, এই যে শেষে কি চেঞ্জ আছে একটু দেখেন তো। না। এখানে কিন্তু চেঞ্জ নাই, না। আমরা যে কথা দেখছিলাম, কোটা কোটা কিন্তু ঠিকই আছে, দেখেন এই যে উপর থেকে একটা রেখা যুক্ত হয়েছে জাস্ট,
এইটারে ধরেন আমরা একটা রেখা যুক্ত করে দিলাম এতটুকু এখানে। এই রেখাগুলো কিন্তু কোনো কাজের না, আমরা এখান থেকে এটাকে কেটে ফেলতে পারি, কেটে ফেললেই দেখেন এই যে কোটাটা বের হয়ে আসতেছে, জি তাই না? তাহলে কোটা জি বংশের মূল যে চেহারা তাতে কোনো চেঞ্জ হয়নি। কি হয়েছে? নিচের দিকে একটু রেখা হয়তো বাড়াই দিছে, কমাই দিছে, কেটে দিছে, যুক্ত করে দিছে, সামনে পিছনে রেখা যুক্ত করছে, এতটুকুই। কিন্তু মূল যে আকৃতি, সে মূল আকৃতি চেঞ্জ হয় নাই। এরপরে দাল 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 একটু চেঞ্জ হয়েছে। দালটা আমরা এভাবে দেখছিলাম, সেইটা একটু ঘুরাইয়ে এভাবে করে দিছে, একটু একটু ঘুরাই দিচ্ছে, জাস্ট এতটুকুই। দেখেন, তাহলে এটাও দাল, না এটাও দাল, এটাও দাল। জি কি করছে? এই দালটাকে একটু ঘুরাই দিচ্ছে। দাল এবং জাল একই, দাল এবং জাল একই। দেখেন এই যে দাল জাল একই ছিল, শুধু নুক্তা দিলে জাল আর নুক্তা না থাকলে দাল। এখানে আর একটা প্রশ্ন, গত ব্যাচগুলোতে দুই একটা ব্যাচে একটু প্যাচ লাগার কারণে অনেকে বলে, তো আমি এটা আপনাদেরকে, আপনারা তো প্রশ্ন করেননি, তারপরও পরবর্তীতে প্রশ্ন আসতে পারে যেন আমি বলে দিচ্ছি। অনেকে এটাকে এক দাঁতের উপরে এক নৃত্য হিসেবে ওই সূত্রের ভিতরে পড়ে। নুন এই বলে। যে, হ্যাঁ, আহ, নুন বলে। আহ, নুন এটা কিন্তু একটু বোঝা যায়, নুনের থেকে এটা ডিফারেন্স বোঝা যায়। ডিফারেন্স বোঝা যায়। তারপর আমি আরেকটা সূত্র বলে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, কিন্তু এখানে আমরা নোন হিসেবে ধরলেও ওই সূত্রের ভিতরে পড়ে না, এক দাঁতের উপর এক নক্তার মতো বোঝা যায় না? দেখেন তো। এই যে ডান সাইডে একটু যে তো আছে, মানে একটু বাড়ানো আছে এটা। ওইটা একটু আর পরে আসি। বলছি যে এই যে এখানে তো একটা এক দাঁতের উপর এক নক্তার মতো বোঝা যায় কিনা? জি এটা বোঝা যায়। বোঝা যায়। এটা অনেকেই বোঝে যে এটা নুন মনে হয়। কিন্তু দেখেন, এই যে একটা বাটি আছে, এই যে এক দাঁতের পরে কি একটা বাটি আছে না, বাটি বাটি, বাটির মতো। এরকম যদি জি বাটি থাকে আর নুক্তাটা যদি বাটির ভিতরে থাকে তাহলে নুন। মনে রাখবেন, এই নুক্তাটা এখন দাঁতের উপরে যদি বাটি থাকে, দাঁতের পরে যদি একটা বাটি থাকে আর নুক্তাটা যদি থাকে দাঁতের উপরে, তাহলে হবে জাল। আর যদি নুক্তাটা বাটির জাল। ভিতরে থাকে তাহলে হবে নুন। দেখেন এই যে নুন, নুনের নুন। আকৃতিটা দেখছেন এই যে, এই যে বাটিটা, এই বাটির ভিতরে এই নুক্তাটা আসছে বাটির ভিতরে, এটা হচ্ছে নুন। নুক্তাটা যদি বাটির ভিতরে হয় তাহলে সেটা হবে নুন। আর বাটি আছে কিন্তু নুক্তাটা বাটির ভিতরে না, উপরে, তাহলে সেটা হবে জাল। বুঝতে পারছেন? জি। এটা ঝামেলা হয় না, বুঝতে পারে সবাই। দাল চিনলে এটাও বুঝতে পারে, সমস্যা হয় না। তারপরে বলে দিলাম যাতে সমস্যা না হয়। এর পরের যে হরফগুলো আছে দেখেন, এই হরফগুলোর কোনো চেঞ্জ নাই। আমাদের যে আগের রূপ আছে সেই রূপের একদম কোনো চেঞ্জ নাই। দেখেন সিন, সবগুলোতে তিন দাঁত আছে, সিন শিন সদ দ ত জ ফা কফ, হ্যাঁ, এরপর অ হামজা, এগুলোতে কোনো চেঞ্জ নাই। দেখেন, হয়তো কি করছে, সামনে পিছনে রেখা যুক্ত করছে, এতটুকুই চেঞ্জ জি আছে। আপনারা বলেন তো এখানে আমরা যে মূল যে চেহারা দেখাইছিলাম আপনাদেরকে লেখা লিখে লেখা, তার ভিতরে কোনো চেঞ্জ আছে দেখেন তো এই হরফগুলোর ভিতরে? না স্যার, কোনো চেঞ্জ নেই। কোনো চেঞ্জ নেই। দেখেন এই সব তিন দাঁত আছে, দেখেন এই যে তিন দাঁত, আমরা দেখবো এতটুকু, আর অন্যগুলো দেখার দরকার নেই। দেখেন এই যে তিন দাঁতের উপর তিন নুক্তা, তিন দাঁতের উপরে এই যে বেলুন বংশে স দ ত জ, দেখেন মূল অংশের কোনো চেঞ্জ নেই, ফা কফ। তাহলে আমরা চেঞ্জ কি পেলাম? এইখানে যে হরফগুলো আছে এগুলো একদম চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আংশিক চেঞ্জ হয়েছে কতটুকু? এই যে এক দাঁতের ভিতরে এতটুকু দাঁতটা চেঞ্জ হয়েছে, এতটুকু। আর দাল জাল এইটার একটু চেঞ্জ হয়েছে, এতটুকুই। এছাড়া আর কোনো চেঞ্জ নেই। বাকিগুলো আমরা যে মূল চেহারা দেখছিলাম সেই চেহারা ঠিক আছে। এই হচ্ছে আজকের পড়া। এখন এই পড়াটা আপনার এখান থেকে দেখবেন সূত্রগুলো, আপনি এখান থেকে ই করার পরে মূল পড়া থাকবে হচ্ছে এইটা, 5 নাম্বার, এটা পৃষ্ঠা নাম্বার হচ্ছে 6 নাম্বার পৃষ্ঠার, এই যে ক্লাস নাম্বার 5, ঠিক আছে, হরফ প্র্যাকটিস। এই হরফ প্র্যাকটিসে এইখান থেকে যদি আপনারা পারেন, এই শীটটা খুব গুরুত্বপূর্ণ, এই শীটটা যদি আপনারা পারেন তাহলে আপনি কোরআন মাজিদের কোথাও হরফ নিয়ে সমস্যায় পড়বেন না। সব হরফ এখানে আছে, যত স্টাইল আছে সব স্টাইল গুলো এখানে আছে। এজন্য এই এই পৃষ্ঠাটা বারবার পড়বেন। তবে এই পৃষ্ঠাটা পারতে হলে আমাদেরকে যে আগের যে পড়াগুলো এগুলো পারতে হবে। এগুলো এই শীটটা যদি পারেন, 5 নাম্বার পৃষ্ঠাটা যদি পারেন, তাহলে আবার এইটা পারবেন।
5 নাম্বার পৃষ্ঠাটা পারলে এইটা পারবেন। বুঝতে পারছেন? জি। তো এখন আপনারা কি করবেন, আগে কয়েকবার উপরের এগুলো পড়বেন, দেখবেন, বিশেষ করে এইটা এইটা দেখবেন। দেখার পরে আপনারা চলে আসবেন 6 নাম্বার পৃষ্ঠার এই যে হরফ প্র্যাকটিসে, ক্লাস 5 হরফ প্র্যাকটিস, এইটা চলে আসবেন। আসার পরে এখান থেকে এই হরফগুলো পড়বেন। ধরেন আপনি একটা হরফ পারতেছেন না যে এইটাকে কি হরফ, তখন আপনি এখান থেকে বংশটা খুঁজে বের করার চেষ্টা করবেন যে কোন বংশে পড়ে। বলে তো এটা কোন বংশের? ইঙ্গাল। হ্যাঁ, এটা হলো তিন দাঁতালা তিনকাল। বংশ। তিন দাঁত বংশ। তিনদা। এখন ধরেন আপনি হরফের নামটা বুঝতেছেন না, হরফের নামটা কি, আপনি বংশ খুঁজে বের করলেন তিন দাঁত বংশ, তাহলে আপনি গিয়ে খুঁজবেন তিন দাঁত বংশে। আপনি এখানে পিছনে চলে যান, তিন দাঁত বংশে দেখেন, তিন দাঁত তিন বংশে কি দাঁত আছে? বংশে সিন, দুইজন আছে, দুইজন সিন, শিন সিন। এইটা মিলে গেছে তিন দাঁত কি সিনের সাথে, ঠিক আছে? এভাবে এখান থেকে আপনি যদি কোনোটা না বুঝেন তাহলে বংশ খুঁজে বের করবেন, যেটা বংশের সাথে মিলে না তাহলে মনে করবেন সেটা রূপান্তরিত যে আছে সেখানে পাবেন। ধরেন আপনি এইটা চিনতেছেন না, এটা কোনো বংশ ফালাইতে পারতেছেন না, যে আমাদের যতগুলো বংশ আছে বংশের যে আকৃতি আছে তার সাথে মেলে না, তার মানে তাহলে এটা খুঁজতে হবে এইখানে। অর্থাৎ খোঁজার ক্ষেত্রে আপনার রূপান্তর। হ্যাঁ, এইখানে খুঁজবেন, দ্বিতীয় তাহলে পেয়ে শীটে যাবেন। এসে, এখানে খুঁজবেন। দ্বিতীয় শীটে পাঁচ হ্যাঁ, নম্বর পেজে। 5 নাম্বার পেজ এইখানে খুঁজবেন, এই যে যে হরফগুলো চেঞ্জ হয়ে গেছে। কেননা দেখেন, এখন আপনি একটা হরফ খুঁজে পাইতেছেন না বা বুঝতেছেন না, এখন পিছনে যা পড়ছেন সবগুলো যদি খুঁজতে হয় তাহলে সময় নষ্ট হবে না। এই জন্য ন্যারো করার চেষ্টা করবেন সব সময়, যে এটাকে শর্ট করা যায় কিভাবে, যে আমি নির্দিষ্ট স্থানে খোঁজা যায় কিভাবে। ধরেন এটা বুঝতেছেন না, এখন এটা কি কোনো বংশের সাথে মেলে দেখেন তো, না। তাহলে এটা খুঁজতে হবে কোথায়? এইখানে যে রূপান্তরিত, রূপান্তর। বংশে না চার মিললে নম্বর এখানে পেজ। খুঁজতে হবে, রূপান্তরিত। এখানে খুঁজতে হবে বংশ না মিললে। আবার ধরেন এটা কি কোনো বংশের সাথে মিলছে দেখেন তো, এটা কি বংশের সাথে মিলছে কোনো? কোনটা? আহ, হ্যাঁ, মিলছে। কোন বংশ এটা? উফ, গোল, গোলমাথা বংশ। হ্যাঁ, গোল এটা মাথা গোলমাথা বংশ। বংশ। তাহলে এটা কি আমরা গোলমাথা বংশে গিয়ে খুঁজবো। আবার আপনার এইটা কোনো বংশ খুঁজে পাবেন না, কারণ এটা এরকম কোনো বংশ দেখাই না, তার মানে তাহলে এটা রূপান্তরিত হচ্ছে সেখানে রূপ খুঁজতে হবে। পার্থক্য হা। হ্যাঁ, তো এটা দেখাচ্ছি আপনাদেরকে এইটা, যে আপনারা এখান থেকে পড়বেন। আপনারা পড়বেন কি 6 নাম্বার পৃষ্ঠার এই যে এই পৃষ্ঠা পড়বেন। পড়তে গিয়ে যেইটা আপনি পান নাই খুঁজে, আপনি বুঝতেছেন না, পারতেছেন না, তাহলে সেটা কিন্তু আপনাকে হরফটা চিনতে হবে আগে, এই জন্য আপনাকে খুঁজতে হবে পিছনে গিয়া। এখন খুঁজবেন কোথায়, আপনি সবগুলো খুঁজতে গেলে তো সময় নষ্ট হবে। এই জন্য যেগুলো বংশ খুঁজে পান সেগুলো বংশের সেখানে গিয়ে খুঁজবেন, খুঁজে দেখবেন সেটা কি, হরফটার নাম কি। আর যদি বংশ খুঁজে না পান তাহলে খুঁজবেন রূপান্তরিত যে ফর্মটা আছে সেখানে, যে হরফগুলোর রূপ চেঞ্জ হয়ে গেছে। এরপরে কিছু কিছু হরফ আছে আপনি বংশের সাথে মেলে ঠিক, কিন্তু আপনি মিলাইতে পারেন নাই। হ্যাঁ, মিলাইতে পারেন নাই, তাহলে আপনি হয়তো সব খুঁজতে হবে, খুঁজে বের করবেন যে হরফটা কোথায়। এখন এই যে আপনি পারলেন না, এটা লাল কলম নেবেন। আর এইগুলো যদি আপনারা প্রিন্ট করে থাকেন তাহলে বেশি ভালো। প্রিন্ট আমরা এই শীটটা আপনার এই যে পিডিএফটা যদি প্রিন্ট করে পড়েন তাহলে বেশি ভালো হয়। যদি অল্প কয়েকটা টাকা খরচ যাবে, যদি আপনারা আপনাদের আশপাশ থেকে যদি প্রিন্ট করে নিতে পারেন তাহলে সব থেকে ভালো হবে। এখন বিশেষ করে এই যে দুই একটা শীট যদি সব প্রিন্ট নাও করেন, দুই একটা পেজ আপনারা যদি একটু প্রিন্ট করে পড়েন তাহলে, বিশেষ করে এইটা, এটা যদি প্রিন্ট করে পড়লে আপনাদের ভুলগুলো সংশোধন করতে সহজ হবে। ধরেন আপনি পড়তেছেন, এখন পড়তে পড়তে গিয়ে আপনি যে কোনো একটা হরফ পারেন নাই, সাপোজ আপনি এই হরফটা পারেন নাই, এখন আপনি কি করবেন, নিচে একটা লাল কালির দাগ দেবেন, এভাবে একটা টিক দিবেন ছোট্ট করে, যে আপনি এটা পারেন নাই। তাহলে যে হরফগুলো আপনি পারেন নাই সে হলো হরফগুলো যদি আপনি আলাদা করেন, তাহলে ওই যেগুলো পারেন নাই সেগুলো আপনি যদি একটু আলাদা বেশি সময় দেন তাহলে দেখবেন হরফগুলো লেভেল হয়ে গেছে, অন্যান্য হরফ লেভেল হয়ে গেছে। ঠিক আছে? এজন্য যেগুলো হরফগুলো পারেন, আর যদি আপনারা এখানে ই না থাকে অর্থাৎ প্রিন্ট যদি না করেন, তাহলে হরফটা খাতায় লিখবেন, এখানে যেভাবে আকৃতি আছে ওইভাবে দেখে দেখে খাতায় লিখবেন, লিখে ওইগুলোকে আলাদা করে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে।
এভাবে করে যেভাবে হোক আপনারা এই পৃষ্ঠাটা আগামীকালকে পড়া থাকবে। আজকে এখন আপনারা 10:30 পর্যন্ত মিনিমাম পড়বেন। পড়ার পরে আপনারা যেটা আমাকে পড়া শুনেই তারপরে ঘুমাইবেন। তো আজকে 10:30 পর্যন্ত পড়ার পরে যারা না শোনাতে পারবেন, আগামীকালকে ক্লাসের আগে যে কোনো সময়টা শোনাবেন। আগামীকালকে আমরা আরো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তখন আরো সমস্যা থাকলে সেগুলো সলভ হয়ে যাবে। তবে আমি আশা করি আপনারা আগামীকালকের ক্লাসের ভিতরে হরফগুলো আপনারা ক্লিয়ার করে ফেলবেন। তাহলে আগামীকালকের ক্লাসটা আপনাদের জন্য বোনাস হবে। ঠিক আছে? জি। তাহলে এই আবারও বলছি, এই পৃষ্ঠাটা পড়তে গেলে আপনাদেরকে আগে এই পৃষ্ঠাটা বুঝতে হবে। এখানে এই রূপান্তরিত ফর্মগুলো আর এইখানে যা আছে এগুলো বুঝতে হবে। এগুলো বুঝলে আবার এইখানে সবগুলো পারবেন। ঠিক আছে? আর এইখানে পারলে আপনি কোরআন শরীফের সব হরফ পারবেন। এখানে কি করছে, আলাদা আলাদা আছে। কোরআন শরীফে হয়তো মিলানো আছে, ধরেন এটার সাথে যে মিলানো আছে, এভাবে মিলানো আছে এতটুকুই। ঠিক আছে? যেভাবে মিলানো আছে, এখন এভাবে মিলাই দিলে তো আর হরফ চেঞ্জ হয় না, চেঞ্জ হয়? দেখেন তো, না। এভাবে একটু মিলাই দিল এই। তাহলে এইটা বুঝলে, এই পৃষ্ঠাটা যদি বুঝেন তাহলে আপনি কোরআন মাজিদের সব হরফ চিনতে পারবেন। তাহলে এই পৃষ্ঠাটা খুবই গুরুত্বপূর্ণ। বাসায় এই পৃষ্ঠাটা পড়বেন। এখন আমি ক্লাস ক্লোজ করে দেব। আপনারা বাসায় এখন প্র্যাকটিস করবেন 10:30 পর্যন্ত, মিনিমাম 10:30 পর্যন্ত। এখন এতটুকু জিনিস বুঝতে পারছেন কিনা একটু আমাকে চ্যাট বক্সে লিখে পাঠান যে বুঝতে পারছেন কিনা। জি, বুঝতে পারছি। যে আপনি যারা আনমিউট আছেন তারা তো আছেন, কিন্তু যারা আছেন তারা একটু লিখে পাঠান যে চ্যাট বক্সে যে বুঝছেন কিনা, কি কি বলছি। যদি না বুঝেন তাহলে সেটা লিখবেন আগে, ঠিক আছে? মাথা ঘুরায়। উম ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে প্রেশার নেবেন না, হ্যাঁ, রিল্যাক্সে পড়বেন। রিল্যাক্সে পড়বেন। আপনি যদি কোনো সহজ বিষয়কে কঠিন মনে করেন, তখন দেখবেন সেটা কঠিন হয়ে গেছে। তো আপনারা, আমি গত ক্লাসে মানে আগেও বলছিলাম, আবারও এখন বলছি, সেটা হচ্ছে যে আপনারা না পারলেও আপনারা ক্লাস মিস করবেন, আপনারা ক্লাসে যুক্ত হবেন। ক্লাসে শেষ পর্যন্ত থাকলে এই আলোচনাগুলো কিন্তু আজকে একদিনই শেষ না। এখন এই আলোচনাগুলো, এই হরফগুলো কিন্তু আমাদের লাস্টের দিন পর্যন্ত আসবে। তাহলে আজকে যদি না পারেন আগামীকালকে পারবেন, আগামীকালকে না পারলে তার পরের দিন পারবেন। এক সময় আপনি পারবেন। কিন্তু আপনি যদি আজকে পারেন না বিধে আপনি হাল ছেড়ে দেন, তাহলে কিন্তু আর পারবেন না। এরপরেও আমি দেখবো যে যদি আপনারা লাস্ট ক্লাস পর্যন্ত না পারেন, দরকার আমি পরবর্তী ব্যাচে যুক্ত করে দিলাম, তাহলে 2টা ব্যাচ অ্যাড করে দিলে আপনার হয়ে যাবে। এজন্য হাল ছাড়বেন না, আপনি আপনার কাজ চালাই যাবেন। দেখেন, হয়তো আপনি, আমার ইনশাল্লাহ 95% স্টুডেন্টই এক ব্যাচই কমপ্লিট হয়ে যায়। এরপরে যারা টুকটাক কিছু থাকে, তারাও পারে না শুধু একটা কারণে, সেটা প্র্যাকটিস করে না এই জন্য। তো আপনারা যদি প্র্যাকটিস করেন, আমি বিশ্বাস করি 100-100 আপনারা প্রথম এই ব্যাচই আপনাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরেও যদি কেউ প্র্যাকটিস করার পরেও বা ক্লাসে যুক্ত হওয়ার পরেও মেধা একটু থাকার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে যদি আপনার না পারেন, তাহলে পরবর্তী ব্যাচে যুক্ত করে দেবো। তাহলে কত, আপনার 15-30 দিন আপনি শিখে ফেলবেন। ঠিক আছে? 6 মাস তো আর লাগলো না। কিন্তু হাল ছাড়া যাবে না, ঠিক আছে? হাল ছাড়লে কিন্তু আপনি ওখানেই শেষ। ঠিক আছে? ওই তারেক জিয়া কি যেন একটা দিছিল না, একটা স্লোগান দিছিল ওরকম আর কি। কি ভুলে গেছে স্লোগানটা, যাই হোক। আপনি যদি ছেড়ে দেন তাহলে আপনি হেরে যাবেন। ঠিক আছে? এতটুকুই। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে আজকে পড়ালাম তার ভিতর থেকে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে করেন, আমি অ্যান্সার করছি। আর যদি না থাকে তাহলে ক্লোজ করে দেবো। আপনারা বাসায় এখন পড়বেন, একদম 10:30 পর্যন্ত পড়বেন। একটু কষ্ট হবে যদি আপনাদের, যারা 10টায় ঘুমিয়ে যান, আধা ঘন্টা আপনাদের জন্য আমি আমি চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। তো 10:30 পর্যন্ত আপনাদের টাইম, আপনাদেরকে আমি সময় দিলাম। 10:30 পর্যন্ত পড়বেন। এরপরে পড়া দিয়ে তারপরে ঘুমাবেন। আপনার টার্গেট থাকবে, আমার যদি 11টা পর্যন্ত পড়তে হয়, আমি পড়া দিয়ে তারপরে ঘুমাবো, এটা আপনার টার্গেট থাকবে। আমি সবাইকে আনমিউট করার সুযোগ দিয়েছি। আপনারা যদি কারো কোনো কিছু বলার থাকে বলতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর পড়াটা কিভাবে দিব? ও আচ্ছা, আপনি মনে হয় ওইখানে লিখছিলেন, আমি বলবো ভুলে গেছি। এটা তো হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে যে নাম্বার আছে আমাদের, এই যে যেই যেই নাম্বার থেকে আমরা এই যে লিঙ্ক গুলো শেয়ার করি,
ঠিক আছে, এখানে তো হ্যাঁ, আপনার নাম্বারটা পাবেন, এই নাম্বারে আপনার এই করবেন, বা আমি নাম্বার উপরে দিয়েছি কয়েকবার যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার জন্য বিভিন্ন ভাবে। তো হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিয়ে শোনাবেন। এই যে ভয়েস অপশন আছে না মোবাইলে, হোয়াটসঅ্যাপে যে ভয়েস দেয়, জি জি ভয়েস দিবে। তবে এখানে একটা কথা আছে, যেমন আপনার ভয়েস তো রয়েছে যে আপনার হোয়াটসঅ্যাপে, কিন্তু আপনি যখন এটা পিডিএফ দেখতে যাবেন তখন তো আর থাকে না, ভয়েসটা কেটে যায়। আপনারা যেটা করতে পারেন, আপনারা এই পড়াটাকে স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে আমার নাম্বার আগে পাঠিয়ে দিবেন। আমার নাম্বারে পাঠাইয়া তারপরে ওখান থেকে দেখে দেখে পড়বেন, ভয়েস ওপেন করে ওই মোবাইল থেকে দেখে দেখে পড়তে পারবেন। সিস্টেমটা বুঝতে পারছেন কি বলছি আমি? জি হুজুর, ধরেন, শুধু ওই আপনাকে আপনাকে ওই হরফগুলা হোয়াটসঅ্যাপে শোনাতে হবে, তাই তো? হ্যাঁ কেমনি শোনাবেন এভাবে, বা সরি, ঝা, বা, লাম, আলিফ, থা, সিন, লাম, কাফ, নুন, বা, আলিফ, কাফ, নো, বা, জিম, তা, সদ, খ, দাল, র, তা, হা, লাম, জিম, থা, কফ, নুন, হা, বা, নুন, ইয়া, র, গইন, এভাবে শোনাবেন। এখন আমি যেটা বোঝাইতে চাইছি, আপনার এটা তো আছে পিডিএফ এ, আর পিডিএফ আর এই হোয়াটসঅ্যাপ তো এক না, আলাদা আলাদা। এখন আপনি যখন হোয়াটসঅ্যাপে যান তখন আবার এটা দেখেন না, এখানে আসলে আবার হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারেন না। এরকম একটা সমস্যা যদি হয়, তাহলে এইটাকে একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে সেটা আমার ওই হোয়াটসঅ্যাপে পাঠাবেন। পাঠালেই দেখবেন কি, যে আপনি যখন ওই হোয়াটসঅ্যাপে আমার ঢুকবেন তখন এটা সামনে আসবে, তখন ওই ভয়েসটাকে ক্লিক করে আপনারা ওখান থেকে দেখে দেখে পড়তে পারবেন, এটা দেখে দেখে পড়ে আমাকে ভয়েস দিয়ে শোনাতে পারবেন। আর যদি প্রিন্ট করে থাকেন তাহলে তো আলাদা কথা। আচ্ছা, ধন্যবাদ হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, তাহলে এখন ক্লাস ক্লোজ করে দিচ্ছি, আপনারা পড়বেন কিন্তু, ঠিক আছে? আমার কথাগুলো একটু পালন করেন। আচ্ছা, ডাক্তার যেভাবে ইনশাল্লাহ। প্রেসক্রাইব করে সেভাবে যদি এই পালন না করেন তাহলে কিন্তু রোগ সারে না। আমি আপনাদেরকে যেভাবে বলি সেভাবে একটু পালন করেন, মাত্র আর কয়টা দিন, ঠিক আছে? হয়তো কিছু কষ্ট হবে, একটু কষ্ট স্বীকার করেন, আজীবনের জন্য ফল পাবেন। তো এখন থেকে জি একেবারে হুজুর, কম করে ইনশাল্লাহ। হলেও 10:30 পর্যন্ত, যদি পারেন আরো বেশি সময় পড়তে, পরে আমাকে শুনে তারপরে ঘুমাবেন, ঠিক জি আছে? হুজুর, তাহলে ইনশাল্লাহ। জি, তাহলে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি, ক্লাস ক্লোজ করে দিচ্ছি। আপনার বাসায় পড়েন, ইনশাল্লাহ শোনাবেন। জি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রাহমাতুল্লাহ।